আসসালামু আলাইকুম। আমি সৈয়দ পাপুল মিয়া আপনাদের সামনে হাজির হয়েছি কিছু জনসচেতনতামূলক কথাবার্তা নিয়ে, যেগুলো সাধারণত আমি নিয়মিত বলে থাকি। সেই বলার অংশ হিসেবেই আরও কিছু কথা হয়তো যুক্ত করব, যেগুলো সমাজ সংস্কার এবং পারিবারিক শিক্ষা এবং নৈতিকতা, পাশাপাশি প্রত্যেকের নিরাপত্তার সাথে সম্পর্কিত। আমি যে কয়টি বিষয় নিয়ে কথা বলতে চাই আজকে, আমাদের ফেসবুক বন্ধুরা যারা আছেন কিংবা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, তারা যারা শুনছেন, বিশেষ করে আপনার সন্তানের জন্য যে মৌলিক বিষয়গুলি আপনি নজরে রাখছেন কি না এ ব্যাপারে আমার গুরুত্বের কথা মনে হচ্ছে, যে গুরুত্ব দিয়ে আমি বলছি, সেটা হচ্ছে নাম্বার 1, আপনি কি আপনার সন্তান, সে যদি হয় ক্লাস 2-3 পর থেকে শুরু করে ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেলে পড়ছে, এমন সন্তানকে আপনি কি একটা বাইক দিয়ে ছেড়ে দিয়েছেন? অর্থাৎ আপনি কি তাকে একটা বাইক, তার জেদের কারণে তাকে একটা বাইক কিনে দিয়েছেন এবং সেই বাইক কি যেখানে ইচ্ছা সেখানে ছুটে বেড়াচ্ছে, আপনি কোনো খোঁজখবর কি রাখেন সেগুলোর ব্যাপারে? আমি আমার আমাদের একটা সোশ্যাল সাইট বা সোশ্যাল গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ, সেখানে আমি সপ্তাহে একদিন করে এটা স্ট্যাটাস দিয়ে থাকি যে আপনার সন্তানকে দয়া করে এই মোটর সাইকেল অতিরিক্ত দিবেন না, তারা যাতে মোটর সাইকেল আসক্ত না হয়। এই যে পথে ঘাটে নিয়মিত যে দৃশ্যগুলো চোখের সামনে ভাসতেছে, আমাদের যারা সচেতন আছে, যাদের চোখ আছে, যারা খোঁজখবর রাখেন, তারা একটু খেয়াল করে দেখেন যে এই রাস্তাঘাটে ছেলেরা, সাধারণত যারা অল্প বয়সী তরুণরা, এরা বাইক পেলে কী ধরনের আচরণ করে। একেবারে ক্যারাবেরা করে, একেবারে এই গাড়ি পার করে এখান থেকে এড়িয়ে সরে নিয়ে তার বাইককে যেতে হবে, যেন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তারা বাজাচ্ছেন। বাইক যেন একটা যাতায়াতের উৎস না, তাদের যেন একটা বিনোদন হয়ে দাঁড়িয়েছে। এই বাইক বিনোদন করতে গিয়ে তাদের যে কী নির্মম অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, কত সন্তান পঙ্গু হয়ে পড়ে আছে হাসপাতালগুলোতে, একটু খোঁজ নিয়ে দেখেন আপনারা। একটু রাগের সাথে কথা বলছি, একটু হাসপাতালগুলোতে যান না, সরকারি হাসপাতালগুলোতে যান, কয়টা সাধারণ রুগী যায় আর কয়টা অ্যাক্সিডেন্টের রুগী যায়। এই যে পঙ্গু হয়ে আছে সন্তানেরা, এই যে কত সন্তান যে তার মার বুক খালি করে মরে পড়ে আছে, লাশ হয়ে পড়ে আছে, খোঁজ নিয়ে দেখেন। যতগুলো রোড অ্যাক্সিডেন্ট হয় তার মধ্যে মনে হয় 50-60% হবে এই বাইকের অ্যাক্সিডেন্ট। এই বাইকের অন্য রোড অ্যাক্সিডেন্টগুলোতে হয়তো বা শরীরের অন্য অংশের দিকে যায় বা ছোটোখাটো জখমের উপর দিয়ে যায়, আর বাইক অ্যাক্সিডেন্ট হলে পুরোটা তাদের বডির উপর দিয়ে যায়। কেন সন্তানদেরকে আপনারা তাদের শখ পূরণ করার, সামান্য শখ পূরণ করার নামে তার জীবনটাকে ঝুঁকিতে ফেলছেন? আর কি, আপনারা আপনার সন্তানকে দিয়ে রাখছেন একটা অ্যান্ড্রয়েড ফোন, বাচ্চা খাচ্ছে না, দিলেন অ্যান্ড্রয়েড ফোন। বাচ্চা পড়াশোনা করতে যাচ্ছে না, বাবা ফোন কিনে দিলে অ্যান্ড্রয়েড ফোন কিনবো। আচ্ছা, অ্যান্ড্রয়েড ফোন দিলে আমি পড়াশোনা করবো, অ্যান্ড্রয়েড ফোন কিনে দেন। একটা অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছেন, ও বাচ্চা চিপায় চাপাকে কী করতেছে না করতেছে আপনি খোঁজখবর রাখেন? এখন ইন্টারনেট আপনার অ্যাভেলেবল, এখন একটা ওয়াইফাই কার থেকে পাসওয়ার্ড নিচ্ছে, 100 টাকা 50 টাকা দিচ্ছে বা ফ্রিতে নিচ্ছে, বা হটস্পট দিয়ে তারা নেট চালাচ্ছে, কি দেখছে, কি করছে সাইটগুলোতে, তার হিসেব রাখেন আপনারা? একটা অভিভাবক হয়েছেন আপনারা অনেকেই, যে সন্তান জন্ম দিলাম, দিচ্ছি, বাচ্চা পাচ্ছে, পড়াশোনা করছে, ওকে, হাউ ফানি। তারা সমাজের জন্য কত ধরনের বিপদ তৈরি করতে পারে, নিজের সমাজের কতটা বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে, সে খোঁজ কি আছে আপনার? অভিভাবক হয়েছেন আপনারা, টাকা আছে ফুটাচ্ছেন, ভালো কথা, সন্তানের খোঁজ রাখবেন না? এই ফোন দিয়ে সে অশ্লীল কোনো সাইটে ঢুকছে কিনা, জুয়া খেলছে কিনা, এই ফোন দিয়ে কোনো অপরাধের সাথে যুক্ত হচ্ছে কিনা, এই খোঁজটুকু তো আপনার রাখা উচিত। পাশাপাশি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নেশা। এখন বাংলাদেশে এই জুলাই বিপ্লবের পরে মনে হয় বিষয়টা একটু কম, কিন্তু এর আগে দেখা যাচ্ছিল এমন কোনো গ্রাম নাই, এমন কোনো শহরের এমন কোনো পাড়া নাই যেখানে কিনা একটা অনেক বড় সংখ্যক সন্তান কোনো না কোনো ধরনের, শিশুরা কোনো ধরনের বা কিশোররা কোনো না কোনো ধরনের নেশার সাথে আসক্ত নেই। কি করছেন আপনারা? এই যে নেশা, অর্থাৎ তারা দেখবেন যে গাঁজা, তারপর হচ্ছে আফিম, চরস, এগুলো তো পুরাতন হয়ে গেছে, এখন অত্যাধুনিক বিভিন্ন রকমের কিন্তু নেশা চলে আসছে। তো সেগুলোতে তারা যখন আসক্ত হয়, বাবা মারা অনেকের সেগুলো নামই শোনে নাই, তারা ট্রেস করবে কোথায়? আপনাদের টনকটা ঠিক তখন আপনাদের টনক নড়ে যখন আপনাদের সন্তান আপনার বুকে ছুরি ধরতেছে টাকা দেওয়ার জন্য, নেশার টাকার জন্য। যখন আপনারা দেখতেছেন যে অন্য কোনো সন্তান তার আরেকজন অভিভাবককে মেরে ফেলতেছে নেশার টাকার জন্য, তখন মনে হয় আহারে কি করলাম রে। হ্যাঁ, একটু সতর্ক থাকলে আগে এটা সমস্যার সমাধান হতো। আপনারা কি মনে হয়
শত কোটি টাকা বিজনেস করে দিতে দেবেন সন্তানকে, সন্তান যদি অমানুষ হয়, আপনার মরে যাওয়া হবে না, আপনার দুনিয়া থেকে সরে যাওয়ার সাথে সাথে আপনার সন্তান সেটা হারাবে। শিক্ষায় বিনিয়োগ করতে ইচ্ছা করে না, আপনার সন্তানের শিক্ষায় বিনিয়োগ করতে ইচ্ছা করে না। আগে সম্পদ করবেন, তারপরে সন্তানের শিক্ষা দিবেন। করেন, দুনিয়াতে রেজাল্ট পাবেন আপনি। আরও কথা আছে, আসলে আমি শিশু শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে কথা বলি মাঝে মাঝে, এবং আমি জানি আপনাদের ভালো লাগে না বলেই বলি। অনেক ওষুধ আছে যেগুলো তেতো হয়, কিন্তু সেই ওষুধগুলো খুব দ্রুত রোগ সারায়, এটাও আমি জানি। বলে যাচ্ছি, পাশাপাশি সোসাইটির সাথে সম্পৃক্ততা রেখে সন্তানরা যে তাদের নিজেদের শরীর স্বাস্থ্যের মনের উন্নয়ন ঘটাবে, এটা নিয়েও কথা বলে মাঝে সাঝে। কোনো রেসপন্স আমি দেখি না। আমার মনে মনে 4 প্রকার আমি আন্দোলন নিয়ে চলি। এক হলো, আপনার সন্তান পারিবারিক বাগান করবে, পারিবারিক বাগানের আন্দোলন। বাড়িতে 2-4টা গাছ, আগের মহিলারা, বিশেষ করে আমার মা বা তার দাদিরা, মা দাদি, তাদেরকে আমরা দেখতাম তারা বাড়িতে লাউয়ের গাছ, শিমের গাছ এগুলো লাগাতো। শহরায়ন বাড়ছে, মানুষের ব্যস্ততা বাড়ছে, কই এখনকার সন্তানদের মধ্যে অনেকের মধ্যেই এই যে বৃক্ষ লাগানো, ওখান থেকে 2টা ফল পাওয়া, বা এই ফসল বাড়িতে নিজেরা ভোগ করা, খাওয়া, অথবা অন্যদেরকে, আত্মীয়দেরকে দেওয়া, পাশাপাশি একটু ফুল বা বিভিন্ন ধরনের আর্কিড এগুলো লাগানো, এগুলোর শখ কেন এখন পাওয়া যায় না খুঁজে। তাদের শখ ওই যে ছোট্ট একটা মোবাইল ফোন, এর মধ্যেই। একটা বাচ্চাকে যদি বলা হয়, বাবা তোকে আমি 50,000 টাকা দেবো, তুই কী করবি? 80%, 90% সন্তান বলে আমি একটা ফোন কিনবো। যদি বলা তোকে 2 লাখ টাকা দেবো, তুই কী করবি? 80-90% ছেলে বলবে আমি একটা বাইক কিনবো। তাদের জীবন বলতে আর কিছু নাই, এন্টারটেইনমেন্টে সব কিছু। আরেকটা টপিক যেটা দাঁড়ালো, যেটা কথা হচ্ছিল, বাগানের আন্দোলন, পারিবারিক বাগানের আন্দোলন। আরেকটা আন্দোলনের কথা আমরা যেটা শুনি, যেটা আমাদের মৌলিক প্রয়োজন। আরে বাবারে বাপ, বুঝেন না কেন? আপনি কোথায় আছেন? আপনি কি করছেন? আমি বলছি, আপনার পরিবারে আন্দোলন হবে একটা পারিবারিক লাইব্রেরি আন্দোলনও। বাড়িতে আগের মা, চাচি, খালারা, বাবারা ছোট ছোট করে ইসলামিক বই রাখতো, কোরআন শরীফ রাখতো, হাদিসের বই রাখতো, বা শিক্ষণীয় অনেকগুলো বই রাখতো। সেগুলো কোথায় হারিয়ে গেল? আপনারা একটু বিনিয়োগ করে আর 1,000 টাকার বই এক্সট্রা কিছু কিনে দেন, বাড়িতে গ্লাস করে রাখান, সুন্দর করে সেগুলো প্রদর্শনের ব্যবস্থা করেন। আপনার সন্তান না পড়লো, বইগুলোর নামগুলো তো জানলো। 100 দিন চোখের সামনে পড়লে, একটা দিন ইচ্ছা করলো বইটা বার করে দেখি এতে কী আছে। বাচ্চাটার সামনে, শৈশব থেকে তার সামনে বইগুলো নাড়াচাড়া করেন। আপনার পড়তে ইচ্ছা করে না, তো আমি জানি অভিভাবক হিসেবে আপনার পড়তে ইচ্ছা করে না, পড়াতে ইচ্ছা করে না। সন্তান, অনেকেই মনে করেন যে সন্তান এসে গেছে হুট করে, ওই বড় হলে হোক, না হলে না হোক। মুখে অনেকেই বলেন যে আমি আমার সন্তানকে অমুক করবো, তমুক করবো, কিন্তু বাস্তবে আপনার কর্মকাণ্ডে আন্ডা। কথাগুলো যদি আপনার খারাপ লাগে, তাহলে আমি খুশি হই। একটা বাড়িতে বইয়ের লাইব্রেরি করবেন, ছোট করে বাচ্চাকে বই পড়তে উৎসাহিত করবেন। যে ব্যক্তি পড়াশোনা করে, সে ব্যক্তি কখনো অন্যের দায় হতে চায় না, অন্যের নেতৃত্বে অন্যের গোলাম কোনোদিন হবে না। আপনি যদি চান আপনার সন্তান অন্যের কোনোদিন গোলাম না হোক, তাহলে তাকে শিক্ষিত করবেন, তাকে বই পড়তে উৎসাহিত দেবেন। আপনি যদি চান আপনার সন্তান সুঠামো হোক, শক্তিশালী হোক, রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরে থাকুক, তাহলে তার নিজস্ব বাগান তৈরি করতে উৎসাহিত করবেন। ভালো খাবার খাইতে, পুষ্টিকর খাবার খাইতে উৎসাহিত করবেন। কি করছেন এসব? করছেন কি আপনি? আপনার সন্তানদের এগুলো করছেন শিক্ষার ক্ষেত্রে? আর এসব কী করছেন আপনি? এসব স্কুল কলেজে ফেলে রাখছেন আপনার সন্তানকে। পরবর্তীতে আপনি অভিযোগ করবেন আপনার সন্তান চাকরি পায় না, আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। হাউ ফানি! পৃথিবীতে কোন সফল ব্যক্তিতে আপনারা একটু রিসার্চ করেন না কেন? আপনার সামনে ফোন আছে, কম্পিউটার, ডেস্কটপ আছে, পড়ে আছে, সব কিছু। একটু চেষ্টা করেন, আপনি খোঁজ নিয়ে বুঝতে পারবেন যে কোন বাচ্চাকে কোন শিক্ষাগুলো দেওয়া দরকার, প্র্যাকটিক্যাল এডুকেশন দেওয়া দরকার, যেগুলো আপনার জব বেসড, কেরিয়ার বেসড। সেগুলো না আপনি কাজ করছেন না। আপনি ওই যে যা চল স্কুল যা, স্কুল থেকে আয়, রে বাপ রে বাপ। ক্যারিয়ারের কোনো চিন্তা নেই আপনাদের। সন্তান মানুষ করছেন, মন যা চায় তাই। তো যা হোক, আরটা আমার বিপ্লব 4টা। একটা হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান, যেটা আপনার সন্তানের মানসিক এবং স্বাস্থ্যগত সুবিধা দেবে। 2 নাম্বার পারিবারিক কি বাগান? পারিবারিক হচ্ছে লাইব্রেরি, যেটা কিনা আপনার সন্তানকে অন্যের দাসত্ব, গোলামি থেকে বাঁচাবে। 3 নাম্বার অল্প বয়সে বিবাহ, মানে বিয়ের বয়স হতে না হতেই ক্যারিয়ারের চিন্তা বাদ দিয়ে বিয়ে শাদীটা আগে করিয়ে দেওয়া।
হ্যাঁ, এখানে অনেক অনেক ইসলামিস্ট থাকতে পারে, তারা হয়তো অনেকে বাহবা দিতে পারেন। আবার অনেকে আছে প্রগতিশীল, সকল প্রগতিশীল যেটাকে বোঝায়, তারা হয়তো বলবেন রে বাপ রে বাপ, তাড়াতাড়ি বিয়ে দেবে, এটা নিশ্চয়ই বেআইনি কাজ। আরে ভাই, আইনের মধ্যে রেখে 18 বছর বয়স যদি হয় তখনই বিয়েটা দেন, কিন্তু আপনি 18কে 38 না বানান, 28 না বানান। আইনসঙ্গত কথা বলছি। আবার আমি জানি যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যাবে ওই ছেলে মেয়েদের ক্যারিয়ারটা তত দীর্ঘ হবে, জীবন জীবিকা দীর্ঘ হবে। এই ক্যারিয়ারের নামে আপনারা সন্তানদের ভবিষ্যৎটা মানে পুরোপুরি নষ্ট করছেন, যৌবন নষ্ট করছেন, কৈশোর নষ্ট করছেন। তৃতীয় আন্দোলনের নাম বললাম কি, একটা মোটামুটি বয়সে, উপযুক্ত বয়স, কিন্তু বয়সের সাথে সাথে অল্প বয়সেই দেরি না করে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া। চতুর্থ আন্দোলনটা কি? চতুর্থ আন্দোলন হচ্ছে নৈতিকতার আন্দোলন। পরিবার থেকেই শিক্ষা প্রদান করা, কার সাথে কেমন আচরণ করা, মূল্যবোধের আন্দোলন। কার সাথে কেমন আচরণ করতে হবে, কাকে কোন জায়গায় বসাতে হবে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাতে হবে, এবং ওই যোগ্য ব্যক্তির জন্য নিজের জায়গাটা ছাড় দেওয়ার অভ্যাস করাতে হবে। আমার যোগ্যতা কম, তারপর আমি টাকা দিয়ে ঘুষ দিয়ে একটা জায়গা নিচ্ছি, কিন্তু আমি জানি সে ওই যোগ্য ব্যক্তির মতো পারফর্ম করতে পারবো না। তারপর আমাকে জায়গাটা নিতে হবে, ওই 4টা খাবার খাইতে হবে। 4টা খাওয়ার জন্য আমি আমার চরিত্র, আমি আমার নৈতিকতা সব শেষ করে দিচ্ছি। আবার 4টা ভাতের জন্য সারা দুনিয়া ছুটে বেড়ায়। সারা দুনিয়া তো সবাই ছুটে বেড়ায়, তাহলে আপনি উন্নত প্রাণী কেন হলেন? নৈতিকতার চিন্তা করেন, ঠিক আছে? যোগ্য ব্যক্তিকে জায়গা দেন, তাহলে জাতি এগিয়ে যাবে, জাতি মেরুদণ্ড যুক্ত হবে, জাতি শক্তিশালীভাবে দাঁড়াবে। কখন? যখন ওই জাতিতে যোগ্য ব্যক্তি তার যোগ্যতম জায়গাগুলি পাবে। ব্রিটিশরা বাংলাদেশে এসেছিল অল্প লোক নিয়ে গেছে, লুট করে নিয়েছে বছর পর বছর। কারণ কি? তারা যে লোকগুলোকে পাঠিয়েছিল, যে লোকগুলোকে যেখানে লাগাইছে, তারা ওই জায়গার কাজটা সর্বোচ্চ করছে। যদি বাংলাদেশ ক্ষতি করে থাকে, এশিয়ার মধ্যে ক্ষতি করে থাকে, তাহলে তারা যোগ্যতমভাবে ক্ষতি করেছে, ঠিক আছে? উপকার করে থাকে, সেটা যোগ্যতমভাবে সবচেয়ে সেরাভাবে উপকার করে গেছে। নিজেরা কি সৃষ্টি করলেন? খালি অন্যের দোষ দেওয়া, অন্যের অভিযোগ করা। এগুলো থেকে বেরিয়ে এসে একটু হাত পা নোংরা করেন, একটু কাদা হাতে মাখান, গায়ের ঘাম ঝরান, নতুন কিছু করেন। চেঞ্জ না করলে, নতুন কিছু না করলে নতুন ফল আশা করেন কেন? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।